বাংলাদেশের যে ছাত্রনেতারা এতদিন ধরে হুঙ্কার দিচ্ছিলেন ভারত বিরোধিতার হুঙ্কার, যে ছাত্রনেতারা এতদিন ধরে বাংলাদেশের হয়ে ভারতের 7 সিস্টার্স দখল করবেন বলে হুমকি দিচ্ছিলেন, তারা এবার পালিয়ে কুল পাচ্ছেন না। বাংলাদেশের সেই ছাত্রনেতারা যারা রাজনৈতিক দল গঠন করে ভারত বিরোধিতার সুর চরমে তুলেছিলেন, এনসিপি এবং জামাত তারা একসঙ্গে জোট বাঁধতে চলেছিলেন, এবং সেই ইউনুস সিন্ডিকেট যারা কিনা পাকিস্তানকে বাংলাদেশকে বেচে দিতে চলেছিলেন, এইবার তাদের কি হবে? ভারতের কিন্তু স্ট্র্যাটেজিক চাল এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরতেই বাংলাদেশের এই ইউনুস সিন্ডিকেট তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কেন? কি এই ছক ভারতের? কোন স্ট্র্যাটেজিক ছকে বাংলাদেশ পুরো শেষ হয়ে যাচ্ছে? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইড, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশ শেষ হয়ে যাক, এইটা ভারত হয়তো কখনো চায় না, কিন্তু স্ট্র্যাটেজিক কারণগুলোতে দেখতে গেলে বা স্ট্র্যাটেজিক ওয়েতে দেখতে গেলে যে বিষয়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভারতের কাছে, যে একদিকে পশ্চিম দিকে শত্রু পাকিস্তান, অন্যদিকে পূর্ব দিকে মিত্র দেশ বাংলাদেশ থাকতে সেই মিত্র দেশ কোথাও গিয়ে শত্রু দেশে কেন পরিণত হয়ে যাচ্ছিল, এই উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা যে গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছেন সেইটা হলো জামাত ইসলাম, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যারা রয়েছেন সেই জামাত ইসলাম পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে জঙ্গি দেশ বানাতে চাইছিলেন। ঠিক সেই পরিস্থিতিতে যখন তারেক রহমান ফিরলেন, ঠিক তখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে এনসিপি অর্থাৎ যে ছাত্র নেতাগুলো ওরফে জঙ্গি নেতা যারা কিনা বাংলাদেশের এই জামাতের সঙ্গে জোট বাঁধতে চলেছে, জেনে শুনে যে এরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা কিনা বাংলাদেশের বিরোধিতা করেছিল, সেই আন্দোলনকারী এইবার অর্থাৎ ছাত্র আন্দোলনকারী সেই জঙ্গিদের হাত ধরে বাংলাদেশকে নতুন করে সাজাবে। ভাবতে অবাক লাগছে না? ঠিক সেই জঙ্গি নেতারা এইবার পালিয়ে কুল পাচ্ছেন না। তারেক রহমান যেই ফিরে গেছে, তখন তারা জামাতের সঙ্গে জোট বাঁধতে গিয়ে গোটা এই এনসিপি দলটা ভাঙন ধরতে শুরু করেছে। তথ্য বলছে মুখ্য আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, তার কাছে ইতিমধ্যে কেন্দ্রীয় 30 জন নেতার পদত্যাগপত্র চলে এসেছে। ইতিমধ্যেই তানসিম, যারা অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তিত্ব, তিনি এনসিপি করেছেন দীর্ঘ কয়েকদিন, এবং তিনি নিজে ঢাকার 9 নম্বর আসন থেকে ক্যান্ডিডেট ছিলেন এনসিপির, তিনি সরে দাঁড়িয়েছেন, তিনি নিজে নির্দল প্রার্থী হয়ে লড়বেন। আরও একজনের নাম বলবো আমি। তানসিমের সঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম সচিব ছিলেন তানসুহা, এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন, ঢাকার 17 নম্বর আসন থেকে তিনি প্রার্থী ছিলেন, তিনিও সরে দাঁড়িয়েছেন। তো এই যে পদ্ধতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঢুকে গিয়েছে, যে ভারত বিরোধিতা করতে হবে, ভারত বিরোধিতা করলেই গোটা বাংলাদেশকে নিজের গ্রিপে রাখা যাবে, যে ছকে এনসিপি এবং জামাত মিলে ভারত বিরোধিতা সুর চড়িয়েছিলেন, ভারত বিরোধিতার বীজ বপন করেছিলেন, জঙ্গিবাদের বীজ, সেই বীজ এক মুহূর্তে শেষ হয়ে যেতে বসেছে। এনসিপি এবং জামাতের যে সংগঠন বা একসঙ্গে জোট বেঁধে নির্বাচন লড়ার চেষ্টা এবং সেই সমস্ত পরিকল্পনা, সবটাই কিন্তু তথ্য বলছে, গোয়েন্দারা বলছে এই মোহাম্মদ ইউনুসের, তাতে করে তিনি নিজের ক্ষমতা ধরে রাখতে পারবেন। এবং সবথেকে আশ্চর্যের যে ভারত কিন্তু খুব ওয়ারিড ছিল যখন তারা দেখতে পাচ্ছিল বারবার করে যে একদিকে 7 সিস্টার্স দখলের হুঁশিয়ারি, অন্যদিকে পাকিস্তান আইএসআইকে জায়গা দিয়েছে বাংলাদেশে, বা পাকিস্তান বাংলাদেশকে আইএসআই একটা ডেরা বানিয়ে ফেলেছে, তার পাশাপাশি জঙ্গিরাজ যারা বাংলাদেশে হাফিজ সাইদ থেকে শুরু করে মাসুদ আজাদদের একেবারে অবাধ যাতায়াত, এই বিষয়টা যখনই ভারতের গোয়েন্দাদের নজরে এলো, তখন ভারত বুঝতে পারলো যে প্রত্যক্ষ সংঘাতে গেলে সেটা কিন্তু ভালো হবে না। এবং প্রত্যক্ষ সংঘাতে না গিয়ে যে স্ট্র্যাটেজিক চাল ভারত চাললো, সেটা এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আওয়ামী লীগ যখন থাকছে না বাংলাদেশে, যখন নেই বাংলাদেশে, বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দল অর্থাৎ বিএনপি, তাদের সমর্থন করা উচিত। এবং ভারত এই মুহূর্তে শান্তিপূর্ণ সহাবস্থান যদি এই বিএনপির সঙ্গে করে, সেক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে যাবে তারেক রহমান কিন্তু
এই মুহূর্তে একটা ভয়ানক ভারতের চালে চলছে। এবং এইখানেই আমি একটু বলে রাখতে চাইবো যে এই এনসিপির যে নেতাগুলো, যদি বলা যায় হাসনাত আবদুল্লাহ, যিনি এই সেভেন সিস্টার দখলের হুঁশিয়ারি দিয়েছেন, যে নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা অন্যতম গুরুত্বপূর্ণ নেতারা, তারা এবার পালিয়ে আর কুল পাচ্ছেন না। তার কারণ এটা পরিষ্কার যে বিএনপি ক্ষমতায় যদি আসে ইলেকশনের মাধ্যম দিয়ে, সেক্ষেত্রে ভারতের প্রভাব ফের বিস্তার হবে। এবং তা যদি হয়, এই ছাত্র নেতাগুলোকে, যারা কিনা ভারত বিরোধিতার বীজ বপন করেছে, তাদেরকে ছেড়ে কথা ভারত বলবে না, এটা পরিষ্কার। ফলে সেই দিক থেকে দেখতে গেলে যে ভারতের স্ট্র্যাটেজিক্যাল চাল, সেই চালে কিন্তু এই মুহূর্তে একেবারে জঙ্গি যে মনোভাবাপন্ন জামাত ইসলাম, এনসিপি, তারা কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। এর পাশাপাশি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের নির্বাচন, সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করতে একদিক থেকে পাকিস্তান এবং অন্যদিক থেকে জামাত, তারা চাইবে যে এই সুষ্ঠু নির্বাচনকে নষ্ট করে দেওয়া যাক, যাতে ভেস্তে যায়। কারণ বিএনপি কিন্তু অংশগ্রহণ করে ফেলবে। ঠিক সেটা যদি হয়, তাহলে বিএনপি ক্ষমতা দখল করে নেবে। এইটা বুঝতে পেরেই এই ওসমান হাদিকে হত্যা করানো থেকে শুরু করে ভারত বিরোধী প্রচার, জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের বাড়ি ভাঙচুর করা, সমস্ত কিছু চালাতে থাকে, যাতে কিনা ভারতের সঙ্গে একটা ক্ল্যাশ লেগে যায়। এবং ক্ল্যাশ লেগে গেলেই সেক্ষেত্রে নির্বাচন বন্ধ স্বাভাবিকভাবেই। এইটাই হয়তো চাইছিলেন মোহাম্মদ ইউনূস এবং জামাত ইসলাম, এনসিপি। ঠিক তারই মধ্যে ভারতের একটা চাল, সেইখানেই তারেক রহমান ফিরলেন এবং তারেক রহমানের ফেরার পর গোটা প্রেক্ষাপট পাল্টে যেতে চলেছে। এবং এই ক্ষেত্রে এই এনসিপি নেতারা বুঝে গিয়েছে তাদের আর কোনো বাঁচার উপায় নেই ভারতের হাত থেকে। সেই জন্যই গোটা এনসিপি দলটা ভাঙতে বসেছে। এবং জামাত ইসলামের সঙ্গে একজোট হওয়ার পর এটা আরও পরিষ্কার হয়ে গিয়েছে। যার কথা আমি বলছিলাম, তনসুবা জাবিন, তিনি পরিষ্কার করে হুমকি দিচ্ছেন এবং বলছেন এটা একটা চূড়ান্ত রাজনৈতিক চাল ছিল, যেই চালে আমরা পা দিয়ে ফেলেছিলাম। ফলে সব মিলিয়ে বাংলাদেশে যে একটা চরম অরাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছিল গত 1 বছর আগে, যা কিনা ভারত বিরোধিতার জন্য তৈরি হয়েছিল, বর্তমানে সেই পরিস্থিতি রয়েছে। সেক্ষেত্রে ইনভলভ রয়েছে পাকিস্তান, জামাত ইসলাম এবং সব কিছুর মূল মাথা ইউনূস, অর্থাৎ ইউনূস সিন্ডিকেটের মাধ্যম দিয়ে এই যে পরিকল্পনা, এই যে ভয়ানক ষড়যন্ত্র, তার জবাব কিন্তু ভারত দেবে একেবারে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে। সেইটার প্রথম ধাপ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং শেষ ধাপ, সেক্ষেত্রে বাংলাদেশের এই ছাত্রনেতা থেকে শুরু করে জামাতের কী পরিস্থিতি হয়, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।